নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছে, যেহেতু একটা বড় রকমের মাথার উপরে চলে আসে। এমন হয় এই বয়সে এসে মনে হয় ওগুলো যে এবার শান্তি দিয়ে বাকি কাজগুলো করে এই দিনে যা জিনিসপত্র তৈরি করে এসেছিলাম ছিল এটার একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করি, তো সেদিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে। দুঃখ লাগে যে আমাদের করতে না পারার কারণে মানুষ যে বঞ্চিত হলো, সেই কাজটা করতে পারলাম না বলে এটার জন্য কষ্ট লাগে। আমরা যে কাজ করি সেটাতে পৃথিবীর মানুষ আগ্রহী, তারা জানতে চায়, তারা এটা গ্রহণ করে। আমরা তো আর এমন না যে বিরাট কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ বিদেশে যাতাম, আমরা শুধু পরামর্শ দিচ্ছি, মানুষকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি কাজ করার জন্য, সেগুলো করি। আমার কাছে ভালো লাগে যে অনুপ্রেরণাতে অনেক মানুষ সাড়া দেয়, সাধারণ মানুষ সাড়া দেয়, তরুণরা সাড়া দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সময় তরুণরা সাড়া দেয়, ছোট ব্যবসায়ী সাড়া দেয়, দুনিয়ার বড় বড় ঝানু ব্যবসায়ী, বহু ধনী ব্যক্তি তারা সাড়া দেয়। আমাদের তো কোনো ক্ষমতা নেই তাদেরকে বাধ্য করার জন্য, কিন্তু তারা সাড়া দেয়, তারা নিজেরাই এগিয়ে আসে। এটাই ভালো লাগে। এবং ভালো লাগে এটা বাংলাদেশ থেকে একটা আইডিয়া, একটা কনসেপ্ট, এতে কর্মকাণ্ড পৃথিবীর বিভিন্ন জায়গাতে অতি আগ্রহের সঙ্গে সেটা থাকে। এতে দেশের মানুষের মনে একটা আত্মবিশ্বাস জাগে যে আমরা একটা ফেলনা জাতি না, আমরা এমন জাতি যে দুনিয়ার সামনে একটা নমুনা দিয়ে আসতে পারি, যেটা কাজে লাগে, মানুষ গ্রহণ করে। কিছু কিছু জিনিস আমার কাছে অদ্ভুত লাগে, যে চিন্তা করি নাই যে কোনো দিন এরকম একটা কাজের মধ্যে জড়িত হতে পারে। যেমন প্যারিস অলিম্পিক এই আগামী জুলাই মাসে হবে, এই যে কথাগুলো বলেছি তাদের মনে গেঁথেছে। পুরো প্যারিস অলিম্পিকের ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে আমি যে সমস্ত কথা বলেছি তার আঙ্গিকে। কাজে এটাও তো গর্ব করার একটা জিনিস। আমার ব্যক্তিগত গর্বের কথা ছেড়ে দিলাম, এটা বড়াই করার বিষয় না, কিন্তু কথা হলো যে বাংলাদেশের একটা আইডিয়া প্যারিসের মতো জায়গা, এত জ্ঞানী গুণীর যে শহর দেশ, সেখানে তারা আমার ধারণাকে নিয়ে একটা বড় অলিম্পিক তৈরি করতে যাচ্ছে। সেটা কীভাবে করবে, তারা এটাকে স্বীকৃতি দেবে কি দেবে না সেটা তাদের বিষয়। এটা আমার কাছে আনন্দ হয় যেটা হচ্ছে, এবং দেশের তরুণরা উদ্বুদ্ধ হয় যে আমাদের ধারণা দিয়ে একটা একটা কর্মকাণ্ড হতে যাচ্ছে। এটাও মনে রাখার বিষয় যে প্যারিসে যে অলিম্পিকটা হচ্ছে সেটা 100 বছর পরে প্যারিসে হচ্ছে। তাদের উৎসবের সীমা নেই যে 100 বছর পরে অলিম্পিক আমাদের কাছে ফিরে আসছে। সেই 100 বছর পরে ফিরে আসা অলিম্পিককে সেই ধারণাগত কাঠামোগত জিনিসটা আসছে বাংলাদেশ থেকে। এটা একটা মহাসম্মানের ব্যাপার, এবং আগামীতে কীভাবে হবে সেটা আপনারা দেখবেন। তা আমাকে স্পোর্টস জগতের মধ্যে আস্তে আস্তে টেনে ফেলছে। আমি স্পোর্টসের মানুষ না, কোনো স্পোর্টস নিয়ে কোনো কাজ করি না, কিন্তু এখন আমার স্পোর্টসের ভেতরে টানছে। আপনারা টোকিও অলিম্পিকে খেয়াল করেছেন, সেখানে আমাকে অলিম্পিক জগতের, স্পোর্টস জগতের সবচেয়ে বড় যে সম্মান অলিম্পিক লরেল, সেটা আমাকে দিয়েছে। এবং সারা দুনিয়ার মানুষ, কোটি কোটি মানুষ তার উদ্বোধনী অনুষ্ঠানে সেটা দেখেছে, তারা আমাকে সম্মান দিচ্ছে, আমি সেই সম্মাননা গ্রহণ করছি। এর ফলে এই জগতের সঙ্গে আমার আরেকটা পরিচয় হয়ে গেল। অলিম্পিক লরেল এ পর্যন্ত মাত্র 2বার দেওয়া হয়েছে, আমাকে একবার দেওয়া হয়েছে, আর প্রথমে আরেকজনকে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি। ভবিষ্যতে কিভাবে দেওয়া হবে সেটার জন্য একটা সিলেকশন কমিটি তৈরি হয়েছে। আমি অবাক করলাম যে আমাকে সেই সিলেকশন কমিটির সদস্য করা হয়েছে। এটাও একটা মহাসম্মান যে আমরা বসে ঠিক করব, আমি সেই কমিটিতে বসে ঠিক করব পৃথিবীর সবচেয়ে বড় সম্মাননা স্পোর্টস জগতের সেটা কে পাবে। এটা আমার একার সম্মান না, এটা আমার দেশের সম্মান। দেশের কথার উল্লেখ করতে হবে যে বাংলাদেশের সন্তান এখানে এসছে, যাচ্ছে। আমি ফুটবল জগতের সঙ্গে কোনো পরিচিত মানুষ না, আমি ফুটবলের সঙ্গে জড়িত ছিলাম না। এখন ফিফার অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়, যেহেতু আমি এমন কোনো কথা করতে বলছি যেগুলো স্পোর্টস জগতের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে, তা আমি তো বাধ্য করতে পারছি না। তারা স্বাগত জানাচ্ছে, নিয়ে যাচ্ছে, আমাকে করে যাচ্ছে, এবং এখন ক্রীড়া জগতের বিভিন্ন জায়গাতে সেটা প্রতিফলিত হচ্ছে। এই যে একটু আগে আমরা অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য, সেখানে হঠাৎ একজন বিদেশি ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন একটা কথা বলার জন্য, যে আমি ব্যবসা করি বাংলাদেশের সঙ্গে, তিনি ভারতীয় লোক,
বাংলাদেশের সঙ্গে ব্যবসা করি, আমি বহু টাকা অর্জন করেছি, কিন্তু কিছু টাকা আমি পৃথকভাবে রেখে দিই সবসময়। এটা আমার টাকা আমি মনে করি না। এটা বেশ বড় অঙ্কের টাকা জমা হয়েছে। আমি অপেক্ষা করছি আপনার সঙ্গে আলাপ করার জন্য। আমি কি করতে পারি টাকা, আপনার সামাজিক ব্যবসার কথা আমি শুনেছি, করেছি। এটা কিভাবে সামাজিক ব্যবসায় লাগাতে পারে, এই লোককে তো আমি চিনি না। এই লোকের এত টাকা সেটা খরচ করতে চায়, ব্যয় করতে চায়, কিভাবে করবে সে পরামর্শের জন্য আমার খোঁজ নিচ্ছি। আমার অফিসে যাওয়ার কথা ছিল, সে বলছে যে আমি এখানে এসে দেখা করছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি সময় পেলে আবার আপনার সময় দিলে আমি আবার করব। এই যে মানুষকে, তরুণকে উদ্বুদ্ধ করা, মানুষকে উদ্বুদ্ধ করে, ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা, এটা নতুন এক কতগুলো কাঠামো, যেখানে আমরা বলছি 3 শূন্যের পৃথিবী সৃষ্টি করব। মানুষ এক কথা উড়িয়ে দিতে পারত, তা উড়িয়ে না দিয়ে সে গ্রহণ করছে, সেগুলো কাজে লাগাচ্ছে। তো এই যে কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম, যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ি না, এই দুর্যোগের মধ্যে পড়ি না। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম, আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে। সেটা দেশের মানুষ ঠকছে। আরটা নতুন কিছু করতে পারলে দেশের মানুষ উল্লেখ করতে, এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি, সে সুযোগটা হলো না। সেটাই হলো দুঃখের বিষয়। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি, সেটার জন্য আমরা আপনারা দোয়া করেন। আমি দেশবাসীর কাছ থেকে সেই দোয়াটা চাচ্ছি। ধন্যবাদ। আপনি বলছিলেন স্যার যে আপনি দুর্যোগের মধ্যে আছেন, আপনাকে নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। এই দুর্যোগটা তো আসলে মানুষের সৃষ্টি। তা তো বটে। দুর্যোগটা সৃষ্টি করলো আপনি বলেন, আপনি তো দেখছেন এটা কি জন্য আমি আসলাম, কি আমার এখানে আনলো? এটা কি শিশুর কথা মতো, শিশুর মতো কথা বলবেন? আপনি বলেন, মুখ খুলে বলেন যে কারা কেন এনেছে। আপনি যেরকম আগ্রহ নিয়ে এসে প্রশ্ন করলাম, আমিও এই আগ্রহ নিয়ে আপনাকে জিজ্ঞেস করছি। আমি তো জানি না, আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো? এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সে রাগের কারণ, সেটা আপনারা বিশ্লেষণ করুন। আমার কাছে তো একবারে অচিন্তনীয় ব্যাপার মনে হয়। আপনি বলছিলেন যে আপনাকে এই ধরনের কাজ করতে বাধা দেওয়ার কারণ আপনি সারা বিশ্বের জন্য যে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের জন্য যেভাবে সম্মান করে যাচ্ছেন, এই প্রতিনিয়ত এই বয়সে হাজিরা দিতে চেয়ে তাতে করে বিশ্বের দরবারে বাংলাদেশের ইমেজ সংকট হচ্ছে কিনা? হচ্ছে, অবশ্যই হচ্ছে। মানুষ দেখছে যে লোকের সঙ্গে আমি দেখা করার জন্য বসে আছি, সে লোক এখন আদালতের হাজিরা দিয়ে ব্যস্ত আছে, সে আসতে পারছে সামনে থেকে। স্যার, আপনি কি কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন কাউকে, নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন? জ্ঞানত তো করি নাই। আপনারা কি মনে করেন আমি করেছি? বলেন, আমাকে দেখিয়ে দেন এইভাবে আপনি ক্ষতি করেছেন। স্যার, কেউ চিন্তা করছে আপনি ক্ষতি করতে পারেন, সে তার মাথার ভেতরে ঢোকার কোনো ক্ষমতা আমার নাই।